হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। তো আজকের ক্লাসে আমরা যেটা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, আজকের আলোচনার টপিক হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী অর্থাৎ প্রাইম মিনিস্টার নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা আপার প্রাইমারির জন্য প্রস্তুতি নিচ্ছ বা অন্যান্য এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, আজকের ক্লাসটা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা পয়েন্ট আমি বুঝিয়ে দেবো, সেই পয়েন্টগুলো একটু মনে রাখবে, তাহলে দেখবে পরীক্ষা তোমরা কমন পেয়ে গেছো। শুধু আপার প্রাইমারি বলে নয়, যে কোনো পরীক্ষার জন্য কিন্তু ইন্ডিয়ান পলিটি বা ভারতের সংবিধান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকে ভালো করে মন দিয়ে ক্লাসটা করো, পিডিএফ গুলো বারবার রিভিশন করো, দেখবে সবকিছু তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। ওকে, চলো। তাহলে ভারতের প্রধানমন্ত্রী পড়তে গেলে যে বিষয়গুলো আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে, তাহলে প্রধানমন্ত্রী পড়তে গেলে প্রথমে আমরা একটু রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী নিয়ে একটু তুলনা করব। দেখো, তাহলে রাষ্ট্রপতিকে কি বলা হয়? আমরা অলরেডি কিন্তু রাষ্ট্রপতি ক্লাস পড়েছি। ভারতের সংবিধানে রাষ্ট্রপতিকে কি বলা হয়? নমিনাল এক্সিকিউটিভ বলা হয়। তাহলে এখান থেকে কিন্তু একটা পরীক্ষা প্রশ্ন আমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন পেয়ে গেলাম, যে রাষ্ট্রপতিকে কি বলা হয়? ভারতের সংবিধানে রাষ্ট্রপতিকে বলা হয় নমিনাল এক্সিকিউটিভ। তাহলে এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে রাষ্ট্রপতি হলেন নামমাত্র বা আনুষ্ঠানিক নির্বাহী। তাহলে এটাকে ইংরেজিতে কি বলছে? এটাকে ইংরেজিতে বলছে নমিনাল। ঠিক আছে, এটাকে বলছে নমিনাল এক্সিকিউটিভ। খুব ভালো করে মনে রাখবে। তাহলে রাষ্ট্রপতিকে কি বলা হয়? ভারতের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি হচ্ছেন একজন নমিনাল এক্সিকিউটিভ। একে বলা হয় ডি জুরি এক্সিকিউটিভ। আবার একটা কথা মনে রাখবো, যে এই যে রাষ্ট্রপতিকে কি বলা হয়? ডি জুরি এক্সিকিউটিভ বলা হয়। তিনি মূলত রাষ্ট্রের প্রধান, মানে হেড অফ দ্য স্টেট বলা হয়। তাকে বলা হয় কি? হেড অফ দ্য স্টেট। তাহলে এখান থেকে আমরা কি কি পয়েন্ট মনে রাখবো পরীক্ষার জন্য? একদম টু দি পয়েন্ট পড়া। ঠিক আছে, রাষ্ট্রপতিকে কি বলা হয়? নমিনাল এক্সিকিউটিভ বলা হয়। রাষ্ট্রপতিকে কি বলা হয়? ডি জিউরি এক্সিকিউটিভ বলা হয়। 3 নম্বর হচ্ছে রাষ্ট্রপতিকে কি বলা হয়? হেড অফ দ্য স্টেট বলা হয়। অর্থাৎ রাষ্ট্রপতির নামে সরকার পরিচালিত হয়, কিন্তু বাস্তবে তিনি নিজে সিদ্ধান্ত নেন না। মানে রাষ্ট্রপতির নামে সমস্ত কিছু হয়, কিন্তু বাস্তবে তার কিন্তু কোনো রকম ক্ষমতা নেই। বুঝতে পেরেছো? অর্থাৎ খাতা কলমে তার ক্ষমতা রয়েছে, কিন্তু বাস্তবে কোনো ক্ষমতা নেই। ঠিক আমরা ওপর দিকে যদি প্রধানমন্ত্রী দেখতে চাই, তাহলে প্রধানমন্ত্রী কি বলা হয়? রিয়েল এক্সিকিউটিভ বলা হয়। যেখানে রাষ্ট্রপতিকে বলা হয় নমিনাল এক্সিকিউটিভ, আর প্রধানমন্ত্রীকে বলা হয় রিয়েল এক্সিকিউটিভ। রাষ্ট্রপতিকে বলা হয় ডি জুরি এক্সিকিউটিভ, আর প্রধানমন্ত্রীকে বলা হয় ডি ফ্যাক্টো এক্সিকিউটিভ। কি বললাম? ডি ফ্যাক্টো এক্সিকিউটিভ। রাষ্ট্রপতিকে বলা হয় হেড অফ দ্য স্টেট, আর প্রধানমন্ত্রীকে বলা হয় হেড অফ দ্য গভর্নমেন্ট। বুঝতে পারছো? তাহলে প্রধানমন্ত্রী কি বলা হয়? হেড অফ দ্য গভর্নমেন্ট। আবার দেখো, প্রধানমন্ত্রী এবং কাউন্সিল অফ মিনিস্টার, মানে মন্ত্রিসভা, বাস্তবে সরকারের সমস্ত সিদ্ধান্ত নেয়। তাহলে আমাদের দেশের বা সরকারের সমস্ত সিদ্ধান্ত কে নেয়? অবশ্যই নেয় প্রাইম মিনিস্টার, এবং যে মন্ত্রী পরিষদ রয়েছে বা কাউন্সিল অফ মিনিস্টার রয়েছে, তারা কিন্তু সিদ্ধান্ত নিয়ে থাকে। তাই প্রধানমন্ত্রীকে কি বলা হয়? প্রধানমন্ত্রীকে বলা হয় রিয়েল ডিসিশন মেকিং। তাহলে রিয়েল রিয়েল মানে বাস্তব ডিসিশন কে নেয়? মানে সমস্ত প্রকৃত ডিসিশন নিবে প্রধানমন্ত্রী। এছাড়াও প্রধানমন্ত্রী কি বলা হয়? গভর্নেন্স বিল্ডিং বলা হয়, মানে সরকার গঠন করে কে? অবশ্যই প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতির কিন্তু কোনো ক্ষমতা নেই। মনে থাকবে? ক্লিয়ার? ওকে, ক্লিয়ার? বুঝতে পেরেছি সবাই? তাহলে এই প্রথম স্লাইডটা আমরা কিন্তু ভালো করে বুঝতে পারলাম। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর নিয়োগ। তাহলে প্রধানমন্ত্রীকে কিভাবে নিয়োগ করা হয়, কে নিয়োগ করেন, এই বিষয়ে আমরা এবার আলোচনা করব। অর্থাৎ দেখো, বারবার করে বলছি, প্রধানমন্ত্রী যিনি হবেন, অর্থাৎ প্রাইম মিনিস্টারকে কখনো ইলেক্টেড বা সিলেক্টেড করা হয় না। প্রাইম মিনিস্টার কখনো কি হবে না? ইলেক্টেড হবে না। নট ইলেক্টেড, ভালো করে মনে রাখো। ইলেক্টেড ইলেক্টেড হবে না, ইলেক্টেড হবে না। নট সিলেক্টেড, তিনি কিন্তু সিলেক্টেডও হবে না। তাহলে প্রধানমন্ত্রীকে ইলেক্টেডও করা হয় না, সিলেক্টেডও করা হয় না। তাহলে প্রধানমন্ত্রী কি করা হয়? প্রধানমন্ত্রীকে অ্যাপয়েন্টেড করা হয়। কি করা হয়? অ্যাপয়েন্টমেন্ট করা হয়। খুব ভালো করে মনে রাখবে। তাহলে প্রধানমন্ত্রীকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করা হয়। কে অ্যাপয়েন্টমেন্ট করেন? কে নিয়োগ করেন? দেখে নাও। বলছে ভারতের সংবিধানে প্রধানমন্ত্রী নির্বাচনের নির্দিষ্ট কিন্তু কোনো রকম পদ্ধতি উল্লেখ নেই। আমাদের ভারতীয় সংবিধানে প্রধানমন্ত্রী নিয়োগের কিন্তু কোনো সুনির্দিষ্ট উল্লেখ নেই। কিন্তু ভারতের সংবিধানে আর্টিকেল 75, এই আর্টিকেলটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে কততম আর্টিকেলে প্রধানমন্ত্রীকে নিয়োগ করার কথা বলা হয়েছে? আর্টিকেল 75। তাহলে আর্টিকেল 75-তে প্রধানমন্ত্রী নিয়োগ সম্পর্কে বলা হয়েছে। তাহলে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন। আমরা অলরেডি কিন্তু পশ্চিমবঙ্গের বা ভারতের যারা মুখ্যমন্ত্রী হন,
তাহলে মুখ্যমন্ত্রী কিন্তু নিয়ে আমরা পড়েছি, মানে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী একদম সেম টু সেম, বুঝতে পেরেছো? মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী একই রকম, একই সমস্ত কিছু। তাহলে এখানে কি বলছে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন, কিন্তু ওইদিকে আমরা পড়েছিলাম গভর্নর মানে রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন। তাহলে এটা যেহেতু কেন্দ্রের ব্যাপার, তাই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন। তার মানে এটা নয় যে প্রধানমন্ত্রী যাকে খুশি তাকে নিয়োগ করে দিতে পারেন, এটা কিন্তু তিনি পারবেন না। মানে রাষ্ট্রপতি অবশ্যই প্রধানমন্ত্রীকে নিয়োগ করবেন বা অ্যাপয়েন্টমেন্ট দেবেন, কিন্তু এটা তার মানে এটা নয় তিনি যাকে খুশি তাকে কিন্তু প্রধানমন্ত্রী পদে বসিয়ে দেবেন। ইন জেনারেল আমাদের যেটা পার্লামেন্ট রয়েছে বা লোকসভা রয়েছে, সেই লোকসভায় যে মেজরিটি দল রয়েছে, যেমন আমাদের বর্তমানে বিজেপি, কি নাম, বিজেপি হচ্ছে মেজরিটি দল। তাই মেজরিটি দলের যে লিডার, ঠিক আছে, মেজরিটি দলের লিডারকেই প্রধানমন্ত্রী হিসাবে অ্যাপয়েন্টমেন্ট করে থাকেন রাষ্ট্রপতি। অর্থাৎ লোকসভায় যে দলের সংখ্যাগরিষ্ঠতা আছে সেই দলের নেতাকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ করেন, বুঝতে পেরেছো? তাহলে প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন কে, রাষ্ট্রপতি। আর কে প্রধানমন্ত্রী হতে পারবেন, লোকসভার যে তোমার রুলিং পার্টির যে রয়েছে, ঠিক আছে, অর্থাৎ যে লিডার রয়েছে সে লিডারকে নিয়োগ করা হয়। তারপর দেখো, যে কোনো দল সংখ্যাগরিষ্ঠ না হলে, এই যে আমি এতক্ষণ পড়লাম যে কোনো লোকসভাতে কোনো একটা দল সংখ্যাগরিষ্ঠ রয়েছে, যেমন বিজেপি এখন সংখ্যাগরিষ্ঠ, কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি হলো যেটা লোকসভাতে কেউ সংখ্যাগরিষ্ঠ নেই, তাহলে তখন সরকার কিভাবে হবে? তাহলে কোনো দল যদি সংখ্যাগরিষ্ঠ না হয়, যদি লোকসভায় কোনো দলের স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা না থাকে, তখন রাষ্ট্রপতি নিজের ব্যক্তিগত বিবেচনা করে তিনি কিন্তু প্রধানমন্ত্রী করতে পারেন। কিন্তু সাধারণত, কিন্তু বাস্তবে এমনটা হয় না। বাস্তবে কি হয়, লোকসভাতে জোট হয়। যেমন আমাদের পশ্চিমবঙ্গে এখন জোট কে রয়েছে, সিপিআইএম রয়েছে, তারপর আইএসএফ রয়েছে, মিম পার্টি রয়েছে, ঠিক আছে, তারপর যে ভারতীয় তোমার তোর হুমায়ুন কবির একটা যে নতুন দল হচ্ছে তার একটা দল রয়েছে। এরা কি, এরা হচ্ছে একটা জোট, মানে মোর্চা, তাই না? তাহলে এরা যদি অনেক আসন পায় তাহলে এরা সরকার তৈরি করতে পারবে জোট করে। ঠিক তেমনি যদি কোনো পার্লামেন্টে বা লোকসভাতে কোনো ধরো নেই, মানে সংখ্যাগরিষ্ঠ দল নেই, সেক্ষেত্রে কি করবে, অনেক ছোট ছোট দলগুলো চাইলে তারা জোট তৈরি করতে পারেন, জোট তৈরি করে প্রধানমন্ত্রী তৈরি করবেন। এবং তাকে অবশ্যই, যে প্রধানমন্ত্রী হবে তাকে অবশ্যই 1 মাসের মধ্যে লোকসভায় আস্থা প্রমাণ করতে হবে যে আমি প্রধানমন্ত্রীর জন্য যোগ্য, সেটা কিন্তু লোকসভাতে তাকে প্রমাণ করতে হবে। এই ব্যাপারটা ভারতের ইতিহাসে প্রথমবার হয়েছিল কবে, 1979 সালে। সালটা মনে রেখো, 1979 সালে প্রথমবার রাষ্ট্রপতি এই ক্ষমতা ব্যবহার করেন। 1979 সালে রাষ্ট্রপতি নীলাম সঞ্জীব রেড্ডি, মনে রাখবে, নীলাম সঞ্জীব রেড্ডি চরণ সিংকে প্রধানমন্ত্রী নিয়োগ করেছিলেন। কাকে? চরণ সিংকে। আর যখন মোরারজি দেশাইয়ের জনতা পার্টি মানে পতন ঘটেছিল, ঠিক সেই সময়, ঠিক আছে, এটা কিন্তু একটু মনে রাখো। তোমাদের শিক্ষকতার স্বপ্নকে পূরণ করার জন্য আমরা নিয়ে এসেছি শিক্ষকতার স্বপ্ন পূরণের নতুন ব্যাচ। এখানে প্রাইমারি, আপার প্রাইমারি দুটি কোর্সই তোমরা করতে পারবে। আমাদের কি কি এই কোর্সের মধ্যে থাকছে, প্রতিদিন লাইভ ক্লাস থাকছে, রেকর্ডিং ক্লাস থাকছে এবং অধ্যায় ভিত্তিক মক টেস্ট, অর্থাৎ যে ক্লাসটা করানো হবে পরের দিন সেই ক্লাসটার উপরে মক টেস্ট থাকবে। এবং প্রত্যেকটা ক্লাসে টাইপিং করা অর্থাৎ প্রিন্টেড নোট কপি থাকবে, যেগুলো তোমরা অতি সহজে ভালো করে পড়তে পারবে। যারা আমাদের কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217, আমাদের ক্লাস শুরু হবে জানুয়ারির 1 তারিখ থেকে। তো যারা ভর্তি হবে অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করো। দেখো নেক্সট বলছে প্রধানমন্ত্রী আকস্মিক মৃত্যু ঘটলে। আমরা তো অলরেডি 3 পর্যন্ত পড়লাম, দেখো আমরা কিন্তু 3 পর্যন্ত পড়লাম, এবার 4 নাম্বার পয়েন্ট পড়বো। ধরো দেখা গেল কোনো প্রধানমন্ত্রী রয়েছেন, সে হঠাৎ রাত্রে মারা গেল, তখন কি করা হবে? যদি কোনো প্রধানমন্ত্রী হঠাৎ মারা যান এবং নতুন নেতা নির্ধারিত না থাকে, তখন রাষ্ট্রপতি নিজের সিদ্ধান্তে প্রধানমন্ত্রী নিয়োগ করতে পারে। বোঝা গেল? হঠাৎ যদি কোনো প্রধানমন্ত্রী মারা যায়, সেক্ষেত্রে রাষ্ট্রপতি কিন্তু নিজের সিদ্ধান্তে কাউকে প্রধানমন্ত্রী করতে পারেন। ইন জেনারেল সেটা হয় না, সে রুলিং পার্টি থেকে আবার ঠিক করে দেওয়া হয় যে কে প্রধানমন্ত্রী হবে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে 1984 সালে যখন ইন্দিরা গান্ধী মারা যায়, ঠিক আছে, তখন রাষ্ট্রপতি জেল সিং রাজীব গান্ধীকে প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ করেছিলেন, বুঝতে পেরেছ? তাহলে কি বললাম, 1984 সালে যখন ইন্দিরা গান্ধী মারা যায় তখন রাজীব গান্ধীকে তার মানে প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ করেছিলেন কে? রাষ্ট্রপতি জেল সিং।
এবার একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা মনে রাখবো, সংসদের সদস্য হওয়ার নিয়ম কি বলছে। সুপ্রিম কোর্ট 1997 সালে রায় দেয় যে কোনো ব্যক্তি লোকসভা বা রাজ্যসভার সদস্য না হলেও প্রধানমন্ত্রী হতে পারে। ধরো আমি কিন্তু পার্লামেন্টের কোনো এমপি না, ঠিক আছে, হতে পারে লোকসভা বা রাজ্যসভার, কিন্তু আমি কোনো রকম এমপি না, আমি চাইলে কিন্তু প্রধানমন্ত্রী হতে পারি। ঠিক আছে, আমি প্রধানমন্ত্রী হয়ে গেলাম, কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার পরে আমাকে অবশ্যই 6 মাসের মধ্যে হতে পারে লোকসভা বা হতে পারে রাজ্যসভার কোনো এমপি হতে হবে। তাহলে লোকসভা বা রাজ্যসভার যে কোনো জায়গার একজন এমপি হতে হবে কতদিনের মধ্যে? 6 মাসের মধ্যে। কিন্তু এই 6 মাসের মধ্যে যদি আমি কোনো রকম লোকসভার বা রাজ্যসভার এমপি হতে না পারি, তাহলে কিন্তু আমার প্রধানমন্ত্রী পদটি বাতিল হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে বলছে প্রধানমন্ত্রী হওয়ার আগে লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করা বাধ্যতামূলক নয়, মানে যে কেউ কিন্তু প্রধানমন্ত্রী হতে পারেন। রাষ্ট্রপতি প্রথমে প্রধানমন্ত্রী নিয়োগ করতে পারেন এবং পরে তাকে সময়ের মধ্যে লোকসভার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। কতদিনের মধ্যে? সেটা হচ্ছে কি 6 মান্থ, ঠিক আছে, 6 মাসের মধ্যে। এরকম ভাবে কারা কারা প্রধানমন্ত্রী হয়েছিলেন তাদের একটা লিস্ট দেওয়া আছে, তোমরা চাইলে এটা কিন্তু মনে রাখতে পারো, না চাইলে দরকার নেই। নেক্সট দেখো, সংসদের যে কোনো কক্ষের সদস্য হতে পারেন। তাহলে প্রধানমন্ত্রী হতে গেলে আমরা জানি পার্লামেন্টের দুটো কক্ষ, একটা হচ্ছে কি আপার হাউস আর একটা হচ্ছে কি লোয়ার হাউস। আপার হাউসকে বলা হয় রাজ্যসভা আর লোয়ার হাউসকে বলা হয় লোকসভা। তাহলে প্রধানমন্ত্রী হতে গেলে সে লোকসভারও এমপি হতে পারে, রাজ্যসভারও এমপি হতে পারে, যে কোনো সবার কিন্তু এমপি হতে পারে। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী লোকসভা বা রাজ্যসভা যে কোনো কক্ষেরই হতে পারেন। উদাহরণ হিসেবে বলা যেতে পারে রাজ্যসভার সদস্য ছিলেন ইন্দিরা গান্ধী, তারপর দেব গৌড়া, মনমোহন সিং, এরা কিন্তু সবাই কিন্তু রাজ্যসভার সদস্য ছিলেন, এরা কিন্তু রাজ্যসভার সদস্য হয়েই প্রধানমন্ত্রী হয়েছিলেন। আমরা জানি ব্রিটেনের যে প্রধানমন্ত্রী রয়েছে, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিন্তু সর্বদা লোয়ার হাউস অর্থাৎ লোকসভা থেকে কিন্তু হয়ে থাকে। বোঝা গেল? মানে আমাদের ভারতবর্ষে প্রধানমন্ত্রী লোকসভা থেকে হতে পারে, রাজ্যসভা থেকে হতে পারে, কিন্তু ইংল্যান্ডে বা ব্রিটেনের যে প্রধানমন্ত্রী সে সর্বদা কিন্তু লোকসভা থেকেই হবে, অর্থাৎ লোয়ার হাউস থেকে কিন্তু সে হবে। নেক্সট দেখো, প্রধানমন্ত্রীর শপথ, কার্যকাল এবং বেতন নিয়ে আমরা এবার পড়াশোনা করব। দেখে নাও, বলছে প্রধানমন্ত্রীর শপথ, আমরা দেখতে পাচ্ছি একদম 3D পিকচার, ঠিক আছে, নরেন্দ্র মোদীকে দেখতে পাচ্ছ, ঠিক আছে, রাষ্ট্রপতির কাছে শপথ নিচ্ছে। আমরা এই বিষয়টা আমাদের ভালো করে মনে রাখবো। বলছে প্রধানমন্ত্রী পদ গ্রহণ করার আগে তিনি অবশ্যই রাষ্ট্রপতির কাছে অবশ্যই শপথ গ্রহণ করবেন। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে প্রধানমন্ত্রীকে কে শপথ বাক্য পাঠ করায়, প্রধানমন্ত্রীকে অবশ্যই রাষ্ট্রপতি কিন্তু শপথ বাক্য পাঠ করায়, এটা কিন্তু ভালো করে আমাদেরকে মনে রাখতে হবে। প্রধানমন্ত্রী বেতন ও ভাতা কে নির্ধারণ করে? প্রধানমন্ত্রী বেতন ও ভাতা নির্ধারণ করে পার্লামেন্ট অর্থাৎ সংসদ। সংসদকে ইংরেজিতে কি বলা হয়? সংসদকে ইংরেজিতে বলা হয় পার্লামেন্ট। তাহলে পার্লামেন্ট কিন্তু নির্ধারণ করেন, খুব ভালো করে মনে রাখবো। ওকে, তারপর দেখো প্রধানমন্ত্রীর কার্যকাল, প্রধানমন্ত্রীর যে কতদিন কিন্তু তিনি প্রধানমন্ত্রী থাকতে পারবেন। প্রধানমন্ত্রী কিন্তু কোনো নির্দিষ্ট সময়কাল বা কার্যকাল নেই, ম্যাক্সিমাম হচ্ছে 5 বছর, ম্যাক্সিমাম 5 বছর, কিন্তু কোনো রকম নির্দিষ্ট ফিক্স টাইম টেনিওর নেই। তিনি রাষ্ট্রপতির সন্তুষ্টির ওপরে নির্ভর করেন। ভারতের সংবিধান অনুযায়ী তিনি কিন্তু রাষ্ট্রপতির সন্তুষ্টির ওপরে নির্ভর করেন তার মানে পদ, কিন্তু বাস্তবে এমনটা হয় না। বাস্তবে তিনি লোকসভার সংখ্যাগরিষ্ঠতার সমর্থন যতদিন তিনি পাবেন ততদিন কিন্তু তিনি প্রধানমন্ত্রী পদে থাকবেন। তাহলে কার উপর নির্ভর করেন? তিনি লোকসভার সন্তুষ্টির ওপর নির্ভর করছেন। কিন্তু পরীক্ষা যদি প্রশ্ন আসে অবশ্যই তোমরা প্রেসিডেন্টের সন্তুষ্টির কথাই উল্লেখ করবে, ঠিক আছে। যদি তিনি লোকসভার আস্থা হারান, দেখা গেল লোকসভায় তাকে আর পছন্দ করছে না, তাহলে তাকে হয় পদত্যাগ করতে হবে, না হলে রাষ্ট্রপতি তাকে অপসারণ করবেন। তাহলে প্রধানমন্ত্রী যদি অপসারণ করতে চাই, তাহলে প্রধানমন্ত্রী কে অপসারণ করবেন? রাষ্ট্রপতি, ঠিক আছে। তিনি সাধারণত সংসদ সদস্যের এমপির মতনই বেতন ভাতা পান। তাহলে প্রধানমন্ত্রীর ভাতা বা বেতনটা কি? প্রধানমন্ত্রীর বেতন ও ভাতা হচ্ছে, তিনি কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে ভাতা পান না, তিনি কিন্তু যে পার্লামেন্টের বলো বা লোকসভার যে এমপিদের এমপি হওয়ার জন্য তিনি কিন্তু একটি ভাতা পেয়ে থাকেন। এবার আমরা যেটা পড়বো প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং তার কার্যাবলী। বলছে মন্ত্রী নিয়োগে ভূমিকা। তাহলে প্রধানমন্ত্রীর প্রধান ভূমিকা কি? প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে কারা মন্ত্রী হতে পারবেন তার সুপারিশ করেন। তাহলে কে কে মন্ত্রী হবেন তাদের সুপারিশ করবে কে? সেটা প্রধানমন্ত্রী। তাহলে প্রধানমন্ত্রী সুপারিশ করবেন রাষ্ট্রপতিকে যে কে মন্ত্রী হবে। রাষ্ট্রপতি কেবল সেই সমস্ত ব্যক্তিদেরকেই মন্ত্রী হিসাবে নিয়োগ করতে পারেন যাদেরকে প্রধানমন্ত্রী সুপারিশ করবেন।
তাহলে মন্ত্রী পদে কে নিয়োগ করেন, যদি পরীক্ষা প্রশ্ন আসে, মন্ত্রী পদে নিয়োগ করেন প্রধানমন্ত্রী, আর সুপারিশ করেন কে, সরি, নিয়োগ করেন রাষ্ট্রপতি, আর সুপারিশ করেন প্রধানমন্ত্রী। 2 নম্বর বলছে মন্ত্রীদের দপ্তর বন্টন করা, অর্থাৎ কি বলছে, পোর্টফোলিও। মন্ত্রীদের দপ্তর মানে কে, এডুকেশন মিনিস্ট্রি হবে, কে কে হেলথ মিনিস্টার হবে, এগুলো কে বন্টন করবেন? অবশ্যই প্রধানমন্ত্রী সুপারিশ করবেন আর রাষ্ট্রপতি বন্টন করবেন। সবসময় প্রধানমন্ত্রী সুপারিশ করেন আর রাষ্ট্রপতি বন্টন করেন। তাহলে বিভিন্ন মন্ত্রীদের মধ্যে মন্ত্রণালয় বা দপ্তর পোর্টফোলিও বন্টন করেন, প্রয়োজনে দপ্তর পরিবর্তন বা রিসাফিল করতে পারেন। এগুলো সবই কে করবেন? রাষ্ট্রপতি, কিন্তু সুপারিশ করবেন কে? প্রধানমন্ত্রী। দেখো, প্রধানমন্ত্রী ক্ষমতা এবং তার কার্যাবলী কি আছে দেখো। বলছে মন্ত্রীকে পদত্যাগ করতে বলা, বলছে সেই মন্ত্রীকে পদত্যাগ করতে বলতে পারেন, বলছে তাকে বরখাস্ত করার পরামর্শ দেন। ঠিক আছে, তাহলে কি বলছে ভালো করে দেখো। তাহলে কি বলছে, ধরো কোনো মিনিস্টার রয়েছে, সে মিনিস্টার ধরো কোনো প্রধানমন্ত্রীর কথা শুনছে না বা প্রধানমন্ত্রীর কথার সঙ্গে সে মতমিল করছে না, সেক্ষেত্রে প্রধানমন্ত্রী কিন্তু রাষ্ট্রপতিকে পরামর্শ দেবেন সেই মন্ত্রীকে মানে বরখাস্ত করার জন্য। ঠিক আছে, অথবা রাষ্ট্রপতি তাকে বরখাস্ত করার পরামর্শ দিতে পারেন, অর্থাৎ রাষ্ট্রপতিকে তিনি বরখাস্ত করার পরামর্শ দেবেন। তারপর বলছে মন্ত্রিসভা বৈঠকের সভাপতি। এই যে এই দেখো, এটা কি, এটা হচ্ছে কাউন্সিল অফ মিনিস্টার, এটা হচ্ছে হেলথ মিনিস্টার, এটা হচ্ছে এডুকেশন মিনিস্টার, এটা হচ্ছে ফাইন্যান্স মিনিস্টার। দেখতে পাচ্ছ একটা কাউন্সিল অফ তৈরি হয়েছে, একটা বৈঠক তৈরি হচ্ছে, মন্ত্রীদের বৈঠক। এই বৈঠকের প্রধান নেতাকে, এই বৈঠকের প্রধান নেতা হচ্ছে আমাদের প্রাইম মিনিস্টার। বুঝতে পেরেছো? তাহলে এখানে দেখলাম যে মন্ত্রীদের যে বৈঠক বা কাউন্সিল অফ মিনিস্টারদের যে বৈঠক হবে, সেই বৈঠকের প্রধানকে, অবশ্যই তিনি হচ্ছেন প্রধানমন্ত্রী। ঠিক আছে, নেক্সট দেখুন, মন্ত্রীদের কাজ পরিচালনা করা। এছাড়া কি হচ্ছে, এই যে বিভিন্ন যে মন্ত্রী রয়েছেন, সে প্রত্যেকটা মন্ত্রীর কাজকে কে পরিচালনা করেন? প্রত্যেকটা মন্ত্রীর কাজ পরিচালনা করবেন কে? প্রধানমন্ত্রী। অর্থাৎ সব মন্ত্রীর কাজকে তিনি নির্দেশনা দেবেন, মানে প্রত্যেকটা মন্ত্রীকে নির্দেশনা দেবেন, প্রত্যেকটা মন্ত্রীকে তিনি নিয়ন্ত্রণ করবেন, প্রত্যেকটা মিনিস্ট্রির সঙ্গে তিনি কি করবেন? কোয়ার্ডিনেশন মানে সমন্বয় বজায় রাখবেন। হেলথ মিনিস্টার, ফিনান্স মিনিস্টার, এডুকেশন মিনিস্টার, প্রত্যেকটা মিনিস্ট্রির সঙ্গে তিনি কিন্তু একটা সমন্বয় সাধন বজায় রাখবেন। এছাড়াও কি বলছে, মন্ত্রিসভা ভেঙে যাওয়ার কারণ হতে পারেন। বলছে দেখা গেল প্রধানমন্ত্রী হঠাৎ করে পদত্যাগ করলেন, প্রধানমন্ত্রী যদি পদত্যাগ করেন তাহলে মন্ত্রিসভা ভেঙে যাবে। যদি প্রধানমন্ত্রী মারা যায়, মন্ত্রিসভা ভেঙে যাবে, অর্থাৎ কাউন্সিল অফ মিনিস্টার স্বয়ংভাবে ভেঙে যাবে। ঠিক আছে, যদি প্রধানমন্ত্রী পদত্যাগ করেন বা প্রধানমন্ত্রী মারা যায়, সেই ক্ষেত্রে যে কাউন্সিল অফ মিনিস্টার গঠন হয়েছে সেটা কিন্তু ভেঙে যাবে। ঠিক আছে, তাহলে এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখবো, প্রধানমন্ত্রী যদি পদত্যাগ করেন বা মারা যায়, সেক্ষেত্রে মন্ত্রিসভা ভেঙে যায়। কিন্তু কোনো নির্দিষ্ট মন্ত্রী যদি পদত্যাগ করেন বা কোনো নির্দিষ্ট মন্ত্রী যদি মারা যান, সেক্ষেত্রে মন্ত্রিসভা কিন্তু কোনো রকম ভেঙে যাবে না। সেক্ষেত্রে সেই পদটা মানে খালি হবে। ধরো হেলথ মিনিস্টার যে রয়েছেন সে মারা গেল, তাহলে হেলথ মিনিস্টারের পদটা খালি হবে, বা হেলথ মিনিস্টার সে পদত্যাগ করলো, সেই যিনি মন্ত্রী পদটা খালি হবে, পুরো মিনিস্ট্রি পদটা কিন্তু খালি হবে না। এবার আমরা পড়বো রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর কি কি সম্পর্ক রয়েছে বা তার কি ক্ষমতা রয়েছে। দেখো, বলছে মন্ত্রিসভার সিদ্ধান্ত জানানো। এই যে মন্ত্রীর বৈঠক হলো, এই যে দেখতে পাচ্ছ একটা মন্ত্রীরা বৈঠক করছে, দেখতে পাচ্ছ তোমরা বৈঠক করছে, এই বৈঠকে কি সিদ্ধান্ত নেওয়া হলো সেটা রাষ্ট্রপতিকে কে জানাবে? রাষ্ট্রপতিকে জানাবে। দেখো, প্রধানমন্ত্রী জানাচ্ছে। তাহলে মন্ত্রিসভায় সিদ্ধান্ত জানালো, কেন্দ্রীয় প্রশাসনের কাজ ও আইন প্রস্তাব সংক্রান্ত মন্ত্রিসভার সমস্ত সিদ্ধান্ত রাষ্ট্রপতিকে জানাতে হবে। কে জানাবে? অবশ্যই প্রধানমন্ত্রী জানাতে হবে। রাষ্ট্রপতিকে তথ্য প্রদান, রাষ্ট্রপতি যদি চান তাহলে প্রধানমন্ত্রীকে কেন্দ্রীয় প্রস্তাব সংক্রান্ত তথ্য প্রদান করতে পারেন। তাহলে কি বলছে, রাষ্ট্রপতি যদি প্রধানমন্ত্রীর কাছে কোনো তথ্য চান, সেই তথ্যটা দিতে বাধ্য কিন্তু প্রধানমন্ত্রী। তারপর হচ্ছে, ধরো কোনো একটা ম্যাটার বা কোনো একটা বিষয়বস্তু যদি কোনো মন্ত্রী সেটা নিয়ে বিল পাস করেন এবং কোনো কাউন্সিল অফ মিনিস্টার আলোচনা না করেন, সেক্ষেত্রে রাষ্ট্রপতি চাইলে প্রধানমন্ত্রীকে বলতে পারেন যাতে সেটা আবার পুনরায় আলোচনা করে। ঠিক আছে, এগুলো একটু ভালো করে মনে রাখতে হবে। এবার কিছু কিছু গুরুত্বপূর্ণ পদে নিয়োগ। তাহলে কি বলছে, যে প্রধানমন্ত্রী পরামর্শ, বারবার বলছি প্রধানমন্ত্রী কোনো কিছু করবে না, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে পরামর্শ দেবে। অর্থাৎ প্রধানমন্ত্রী পরামর্শ দেবে ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ করতে, কম্পিউটার অ্যান্ড অডিটর জেনারেল বা ক্যাগকে নিয়োগ করতে, ইউপিএসসি চেয়ারম্যান এবং সদস্যদের নিয়োগ করতে, ইলেকশন কমিশনারকে নিয়োগ করতে, ফিনান্স কমিশন এবং তার চেয়ারম্যানকে নিয়োগ করতে কে পরামর্শ দেবেন? প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি সাধারণত প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী এই সমস্ত নিয়োগগুলি করে থাকেন। এবার হচ্ছে কি,
যে প্রাইম মিনিস্টারের সঙ্গে পার্লামেন্টের কি সম্পর্ক হবে, অর্থাৎ সংসদ। বলছে সংসদের অধিবেশন আহ্বান করার জন্য তিনি সুপারিশ করতে পারেন, মানে পরামর্শ দিবেন। সংসদের অধিবেশন সমাপ্ত করার জন্য পরামর্শ দেবেন। তাহলে অধিবেশন ডাকবে কে? অধিবেশন ডাকবে প্রেসিডেন্ট। অধিবেশন সমাপ্ত করবেন কে? প্রেসিডেন্ট। সুপারিশ করবেন কে? অবশ্যই প্রাইম মিনিস্টার। ঠিক আছে, অর্থাৎ লোকসভা ভেঙে দেওয়ার ক্ষমতা কার? লোকসভা ভেঙে দেওয়ার ক্ষমতা রয়েছে প্রেসিডেন্ট, কিন্তু সুপারিশ করবেন কে? প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী যে কোনো সময় রাষ্ট্রপতিকে লোকসভা ভেঙে দেওয়ার জন্য সুপারিশ করতে পারেন, আর ভেঙে দেওয়ার ক্ষমতা রয়েছে কার? প্রেসিডেন্টের। সরকারি নীতি ঘোষণা। প্রধানমন্ত্রী সংসদের অধিবেশনে সরকারি নীতি ও কর্মসূচি ঘোষণা করেন। এই যে আমাদের দেখতে পাচ্ছি বিভিন্ন যে সরকারি ঘোষণা দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি এটা পার্লামেন্ট, বিভিন্ন মিনিস্টারগুলো রয়েছে, বিভিন্ন কর্মসূচি, এগুলো কে ঘোষণা করবেন? অবশ্যই সেটা আমাদের প্রধানমন্ত্রী ঘোষণা করবেন। দেখো আরো কিছু গুরুত্বপূর্ণ, এবার বলছে প্রধানমন্ত্রী অন্যান্য ক্ষমতা রয়েছে কি? বলছে বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থার প্রধান, বিভিন্ন কমিটি রয়েছে, সেই কমিটিগুলো প্রধান হবে কে? প্রধানমন্ত্রী। কোন কোন কমিটি? নীতি আয়োগ। আমরা জানি এখন 5 year প্ল্যান নেই, এখন বর্তমানে রয়েছে নীতি আয়োগ। তাহলে নীতি আয়োগের প্রধান কে? প্রধানমন্ত্রী। ইন্টার স্টেট কাউন্সিল, ইন্টার স্টেট কাউন্সিলের প্রধান কে? প্রধানমন্ত্রী। ন্যাশনাল ইন্টিগ্রেশনের প্রধান কে? প্রধানমন্ত্রী। ন্যাশনাল ওয়াটার রিসোর্স কাউন্সিলের প্রধান কে? প্রধানমন্ত্রী। তাহলে বুঝতে পেরেছো? তাহলে এগুলোর যে প্রধানকে, এগুলোর প্রধান হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী। এছাড়াও কি বলছে? বৈদেশিক নীতি, যে ভারত পাকিস্তানের যে নীতি, ভারত আমেরিকার যে নীতি, এই সমস্ত নীতিগুলো কে ঠিক করে? প্রধানমন্ত্রী। তারপর চলে আসো সরকারের প্রধান মুখপাত্র, মানে সরকারের বিভিন্ন ধরনের কিছু হলে সেটা কে ঘোষণা করবে? প্রধানমন্ত্রী। অর্থাৎ সমস্ত কিছু কিন্তু প্রধানমন্ত্রী ভাষণ দেয়, প্রধানমন্ত্রী সবকিছু ডিক্লেয়ার করে, অর্থাৎ চিফ স্পোকেসম্যান বলা হয় কাকে? প্রধানমন্ত্রী। ঠিক আছে, এছাড়াও কি বলছে দেখো, এছাড়া 4 নম্বরে বলছে সংকট মোকাবিলা। দেশে কোনো ক্রাইসিস হলো, ভূমিকম্প হলো, খরা হলো, বন্যা হলো, এগুলোকে মোকাবিলা করবেন কে? প্রধানমন্ত্রী। তাই প্রধানমন্ত্রীকে বলা হয় ক্রাইসিস ম্যানেজার বলা হয়। অর্থাৎ তিনি বিভিন্ন রাজ্যের জনগণের সাথে দেখা করেন, তাদের সমস্যার কথা তিনি গ্রহণ করেন, অর্থাৎ মেমোরান্ডা গ্রহণ করেন। জনগণের সাথে যোগাযোগ করবেন প্রধানমন্ত্রী, অর্থাৎ বিভিন্ন রাজ্যের জনগণের সাথে তাদের সমস্যার কথাগুলো গ্রহণ করে সেগুলো তিনি লিখে রাখবেন। ভারতের রাজনৈতিক এবং প্রাতিষ্ঠানিক ব্যবস্থায় প্রধানমন্ত্রী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আমাদের সংবিধানের কোনো পদ যদি মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তুলনা করা হবে, সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রপতি। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মানে রাষ্ট্রপতি আর আমাদের ভারতের প্রধানমন্ত্রী কিন্তু সমান, এই কথাটি কে বলেছেন? ডক্টর বি.আর. আম্বেদকর। তাহলে মন্ত্রিসভার সমস্ত সিদ্ধান্ত রাষ্ট্রপতিকে জানায় কে? আর্টিকেল 78। তাহলে আর্টিকেল 78 অনুযায়ী কি বলা হয়েছে? যে প্রধানমন্ত্রীর দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে। আর্টিকেল 78 অনুযায়ী প্রধানমন্ত্রীর দায়িত্ব সম্পর্কে এখানে বলা হয়েছে, এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবো। ভারতের প্রধানমন্ত্রী দেখতে পাচ্ছ, ছবি দেখেই বুঝতে পারছো আমাদের জওহরলাল নেহরু 1947 সালে। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, সেটাও দেখতে পাচ্ছ ছবিতে, ইন্দিরা গান্ধী 1966 সালে। ঠিক আছে, তো এই ছিল আজকে টোটাল একদম 3D পিকচারের মাধ্যমে তোমাদেরকে পড়ানোর চেষ্টা করলাম, যাতে প্রত্যেকটা জিনিস ভিজুয়ালাইজ করতে পারো, অডিওলাইজ করতে পারো, প্রত্যেকটা জিনিস তোমাদের ভালো করে মনে থাকে। এইভাবে রেগুলার কিন্তু প্রিপারেশন শুরু করো, প্রাইমারি আপার প্রাইমারি প্রত্যেকটা জিনিস তোমাদের জন্য মনে থেকে যাবে। ওকে, অল দ্য বেস্ট, ভালো করে প্রস্তুতি নাও। তোমাদের শিক্ষকতার স্বপ্নকে পূরণ করার জন্য আমরা নিয়ে এসেছি শিক্ষকতার স্বপ্ন পূরণের নতুন ব্যাচ। এখানে প্রাইমারি আপার প্রাইমারি দুটি কোর্সই তোমরা করতে পারবে। আমাদের কি কি এই কোর্সের মধ্যে থাকছে? প্রতিদিন লাইভ ক্লাস থাকছে, রেকর্ডিং ক্লাস থাকছে এবং অধ্যায় ভিত্তিক মক টেস্ট, অর্থাৎ যে ক্লাসটা করানো হবে পরের দিন সেই ক্লাসটার উপরে মক টেস্ট থাকবে এবং প্রত্যেকটা ক্লাসে টাইপিং করা অর্থাৎ প্রিন্টেড নোট কপি থাকবে, যেগুলো তোমরা অতি সহজে ভালো করে পড়তে পারবে। যারা আমাদের কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217, আমাদের ক্লাস শুরু হবে জানুয়ারির 1 তারিখ থেকে। তো যারা ভর্তি হবে অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করো।